আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সবাই বিক্রি করে। কেউ মানে, আবার কেউ মানে না। একটা ডক্টর তার স্কিল বিক্রি করে। একটা টিচার তার স্টুডেন্টকে কিভাবে পড়াবে নতুন স্টাইলে, সেটাও সে বিক্রি করে। একটা ইঞ্জিনিয়ার তার ডিজাইন বিক্রি করে এবং একটা পলিটিশিয়ান তার ওয়াদা বিক্রি করে। আসলে বিক্রি সবাই করে, অনেকে মানে না। আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্য, যারা প্রফেশনে আছেন, যারা সেলসে আছেন। পৃথিবীতে সবাই সেলসে আছে। যারা সেলসে আছেন তাদের জন্য এই ভিডিওটা। কিছু ডার্ক সাইকোলজিক্যাল সেলস স্কিল আপনাদের বলে দিচ্ছি, যেটা আপনাদের প্রফেশনে যারা বিজনেস ওনার আছেন, এন্টারপ্রেনার আছেন এবং যারা সেলসে আছেন তাদের জন্য। ভিডিওটা পুরো দেখবেন এবং কমেন্টস করবেন আপনার কোনটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগে নাই। কোনো অ্যাডভাইস বা কোনো সাজেশন যদি লাগে, আমাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার বেল বাটনটা টিপ দিবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাকে আজকে একটা ট্রু স্টোরি বলছি। খুব অল্প, কথাটা খুব খেয়াল করে শুনবেন। আমি যখন নর্থ আমেরিকাতে ছিলাম, আমি তখন ইউনিভার্সিটিতে জাস্ট ঢুকেছি। আমার একটা জব দরকার ছিল খুব ব্যাডলি, কারণ আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি কোনো রেস্টুরেন্টে যে জব করবো। সেটা হাই স্কুল টাইমে আমি করেছি, আর ইচ্ছা হয়নি, কারণ আমি আমার অলওয়েজ নিজেকে আপগ্রেডেড করতে চেতাম। এটাই সেলসম্যানের একটা বড় গুণ, যেটা আমি কোনোদিন বুঝি নাই। আমার ভিতরে অলওয়েজ ডিফারেন্ট জিনিস ভালো লাগতো, এক্সপেন্সিভ জিনিস, হাই হাই আপডেটেড জিনিস, আপগ্রেডেড জিনিস, এগুলো আমার পছন্দ ছিল ব্যাক দেন নর্থ আমেরিকাতে। আমি তখন নিউজ পেপারে দেখলাম যে একটা জায়গায় লেখা আছে হায়ারিং ফর সেলস রিপ্রেজেন্টেটিভ। একটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি, গাড়ির একটা ইন্ডাস্ট্রিতে। সেই গাড়ির কোম্পানির নাম হলো ক্রাইসলার। আমি আমার এক ফ্রেন্ড ছিল, হি ওয়াজ মাই ভেরি ওয়েল উইশার, এখনও তার সাথে আমার যোগাযোগ হয়। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কোনোদিন সেলসে যাই নাই, আমি এখানে একটা অ্যাপ্লাই করতে চাই। বলতে আপনার করা উচিত, কারণ আপনি যে কোনো অপরিচিত মানুষের সাথে আপনি ভালো কনভারসেশন করতে পারেন, আপনি কনভিন্স করতে পারেন। আপনি কোনো ফ্রেন্ডের ভিতরে আপনি গেলে আপনি ওই জায়গাটাকে আপনি যে মানে লাইভ রাখতে পারেন, আপনার প্রলং করতে পারেন কনভারসেশন। যে কোনো কনভারসেশনে আপনার কিন্তু আপনার আইডিয়া আছে কথা বলার, আপনি চুপ করে বসে থাকেন না, আপনি ট্রাই করেন এবং এই সেলস আপনাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাবে। আমি তখন ওই কোম্পানিতে যাই ইন্টারভিউর জন্য। তখন ওখানে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ, নিউজ পেপারে। তখন তো আর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। আমি ওখানে যাই, যাওয়ার পর আমি দেখি আমার মতো এরকম অনেকেই, বাঙালি তো আমি একাই ছিলাম, হার্ডলি দুজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান ছিল, আর ম্যাক্সিমাম কেনেডিয়ান, আমেরিকান অ্যান্ড পর্তুগিজ ছিল। আমি ওখানে যেয়ে দেখি প্রায় 12-14 জন বসা। আমিও বসলাম ওখানে, একজনের পর একজন ইন্টারভিউ দিচ্ছে, বাট ম্যাক্সিমাম ছেলেরা চলে যাচ্ছে। আমি লাস্ট যে ইন্ডিয়ান লোকটা ছিল, সে এসে সে বলল, আমার সামনে আরও 5-6 জন ছিল, সে এসে বললো আই গট দ্য জব। আই সে কনগ্রাচুলেশন। তা আমি বললাম যে কী কী জিজ্ঞেস করেছে। বলকে ডোন্ট ওয়ারি। আমি বলছি তুমি কি এর আগে কোথাও জব করেছিলাম? বলকে হ্যাঁ, আমি আরেকটা কোম্পানিতে ছিলাম, আমি এখানে আসি। তখন আমি চিন্তা করলাম, ও মাই গড, অফকোর্স এ তো পাবেই। আর আমি তো জীবনও কোনোদিন কোনো গাড়ির কোম্পানি, কেন কোনো সেলসেই আমি কাজ করিনি, বাট আমি পড়াশোনা করেছি মার্কেটিংয়ের উপরে। সো আমার যখন টার্ন আসলো, তখন আমি সেই ইন্টারভিউ বোর্ডে রুমে ঢুকলাম। 3 জন বসা, একজন যে জেনারেল ম্যানেজার, আরেকজন হলো আপনার ভাইস প্রেসিডেন্ট, ওনার নাম হলো গ্রেগ বাই, আমার এখনো মনে আছে। আরেকজন হলো প্রেসিডেন্ট মিস্টার বিল ব্র্যাক। সে তখনকার সময় পুরানো 1947-এ ফর্মুলা 1-এর মানে কার রেসিং যে করে, ওইটার চ্যাম্পিয়ন ছিল সে নর্থ আমেরিকাতে। সে ওখানে বসা। তো আমি বসলাম, বসার পর আমাকে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? তো আমি বললাম যে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। বলে গাড়ির সম্বন্ধে জানো? আমি বলছি হ্যাঁ, আমি গাড়ির সম্বন্ধে জানি। তো আমাকে বললো যে তাহলে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে তুমি কীভাবে কাজ করবা? আমি তাদের একটা কথা জিজ্ঞাসা করলাম যে তোমরা যে পেপারে অ্যাড দিয়েছো, অনলি কমিশন বেজ, নো স্যালারি, কিন্তু অনলি কমিশন বেজ। সো আমি আমার কমিশন বেজে আমি আমার নিজের চেক আমি নিজে লিখবো, আমার নিজের পে চেক আমি নিজে লিখবো। আমার ভিতরে অতটুক কনফিডেন্স আমার আছে। তো যে প্রেসিডেন্ট মিস্টার
বিল ব্র্যাক, সে আমার দিকে তাকিয়েছিল। তো বললো যে তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকো, আমাদের এখানে তো প্রচুর ওয়াক ইন কাস্টমার হয়, তুমি তো কাস্টমার ব্লো আউট করে দিবা। তখন আমি বলেছিলাম যে কাস্টমার আসবে, সেই কাস্টমার পকেটে আমার টাকা, এবং আমি ব্লো আউট করার আগে আমি 100 টাইম আগে ভেরিফাই করব যে আমি ঠিক আছি কি না আমার ওই কাস্টমারকে আমি ব্লো আপ করার জন্য। সে তখন ইনস্ট্যান্টলি আমার মনে হয় 5 থেকে 6 মিনিট ইন্টারভিউ হয়েছিল, আরও কিছু কথা হয়েছিল, কোথা থেকে আসছি, কিভাবে আসছি, কোথায়, দেশের বাড়ি কোথায়, এগুলো সব বলার পর সে আমাকে বললো তোমাকে 2 সপ্তাহ ট্রেনিং দিব, এই 2 সপ্তাহ পর তোমাকে ফ্লোরে দিব, ফ্লোরে যদি তুমি রেপ নিয়ে, মানে রিপ্রেজেন্টেটিভ যাকে রিপ্রেজেন্ট করবো আমি, তাকে যদি আমি 2-1টা ক্লায়েন্টকে আমি ভালো করতে পারি, দেন আমার জব পার্মানেন্ট হবে। আপনারা কথাগুলি খুব মাইনরলি শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে এই কথাটা, কারণ এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। লেট মি টেল ইউ, আমাকে 2 সপ্তাহ ট্রেনিং দিল কিভাবে গাড়ি, কিভাবে কি। ওইখানে একজন ম্যানেজার ছিল, যে সেলস ম্যানেজার, সে ছিল গুজরাটি বাট বর্ন ইন নর্থ আমেরিকাতে। সে ওখানেই জন্ম, ওখানেই বড় হয়েছে, বাট খুব অ্যারোগেন্ট টাইপ এবং খুব স্নবি। হাউএভার আমাদের দেখে তো এই একই চামড়ার, তো ওইভাবেই আমাদের ট্রিট করছিল। সো হাউএভার ওখানে অনেক পর্তুগিজ ছিল, দেন আপনার জাপানিজ ছিল, আমেরিকান ছিল, কেনেডিয়ান ছিল। আমাকে তখন আমাদের ট্রেনিং দিল গাড়ির সম্বন্ধে, কীভাবে ডেমনস্ট্রেশন করতে হয়, গাড়িটাকে কীভাবে দেখাতে হয় ক্লায়েন্টকে, গাড়ির কোথায় কী, কোনটা কী, কত হর্স পাওয়ার, কত পিস্টন কোথায়, কোথায় কী, গাড়ির সিট কীভাবে, ইঞ্জিনে আগুন লাগলে ওই উপরে যে কভার আছে কতটুকু কীভাবে কী হেল্প, অল দিস আমাকে শেখানো হলো। শেখার পর আমাদের প্রায় 2 সপ্তাহ ট্রেনিং হলো। তো 2 সপ্তাহ ট্রেনিংয়ের পর যখন আমাকে ফ্লোরে দিল, ফ্লোরে আমরা 5 জন করে থাকতে পারি, দেন 5 জন করে 3 ঘন্টা করে 5 জন করে আমরা থাকবো। সো আমার টার্ন যখন আসতো আমি হাঁটতাম, 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কোনো টেবিল ছিল না, কোনো চেয়ার ছিল না আমাদের জন্য। ওই জায়গার সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য কোনো চেয়ার টেবিল থাকে না, লাঞ্চ রুম আছে, ব্রেক রুম আছে, ওখানে যেয়ে বসতে পারেন, বাইরে যেয়ে তখন ঠান্ডা অনেক থাকে, কফি খেতে পারেন, সিগারেট খেতে পারেন, অল ইউ ক্যান ডু দ্যাট। তো এরকম আমার 2 সপ্তাহ ট্রেনিংয়ের পর আমার প্রায় 7-8 দিন এরকম হয়ে গেল। মোটামুটি আমি 2-1টা ক্লায়েন্টের পাশে থাকি, যারা ম্যানেজার বা অন্যান্য পুরান সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে সাথে আমি পিছনে থাকি। তারা যদি বই চায় বই এনে দিই, ব্রোশর চায় এনে দিই, এটা কোনো হেল্প চাইলে, কফি চাইলে এটা আমি দিই। এরকম দেখতে দেখতে আমি বললাম যে হোয়াট ইজ দিস, আমি তো এসব পারি রে ভাই, আমি তো কথা বলতে পারি, ওরা তো কথাই বলছে। একদিন আমি বাইরে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, আমার ব্রেক টাইম ছিল, আমি দেখলাম একটা হাজব্যান্ড ওয়াইফ আর ছোট্ট একটা বাচ্চা, চাইনিজ, বাচ্চাটার বয়স 4 থেকে 5 বছর হবে, আর ওই লোকটার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট মিনস এনি টাইম সুন সে হয়তো বার্থ দিবে একটা বাচ্চা, এই অবস্থায় ছিল, হয়তো 2-3 সপ্তাহের মধ্যে। চাইনিজটা আমি মাথায় একটু শেক করে ডাউন করলাম যে তাদের হ্যালো, তারাও হ্যালো এরকম দেখিয়ে ভিতরে ঢুকলো। ঢুকে 15-20 মিনিট পর বের হয়ে গেল। আমার কফি খাওয়া বের হয়ে গিয়ে যে ছেলেটা তাকে দেখছিল, ইন্ডিয়ান ছেলেটা, সে বের হয়ে আসলো, সে একটা সিগারেট খেতে আসলো, তারা যাচ্ছে। আর আমাদের সেই যেই শোরুমটা ছিল ওটার সামনে বিরাট জায়গা, প্রায় 150 গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, পলিথিন দেওয়া রাখা আছে, ওরা ওর গাড়িগুলি দেখছে। তো ওই ইন্ডিয়ান ছেলেটাকে আমি বললাম হোয়াট হ্যাপেন্ড, তো সে বললো খান ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর এখনো ইংলিশ বুঝেও না, ইংলিশ বলতেও পারে না। আমরা অনেকে 2-3 জন ট্রাই করেছি, ইটস ফেইলড, ইটস নট এ সলিড বায়ার। তো ওরা অনেকক্ষণ থেকে গাড়ি দেখছিল। তো ওই ছেলেটা সিগারেট খেয়ে ভিতরে চলে, ওরা কিন্তু ঠিক ওই আমাদের প্রিমিসেসের ভিতরেই আছে, গাড়ি দেখছে। আমি ইমিডিয়েটলি ভিতরে গেলাম এবং ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আমি কি তোমার ওই ক্লায়েন্টকে অ্যাসিস্ট করতে পারি যদি তোমার কোনো প্রবলেম না হয়? বলকে অল ইজ ইয়োর্স, এটা তোমার, তুমি নাও, বাট ডোন্ট ওয়েস্ট দ্য টাইম। আমি ওখানে গেলাম, আমি যে বললাম হ্যালো, মাথা ঝুঁকিয়ে, ওরাও বললো, কারণ আমি তো বুঝে গেছি ওরা ইংলিশ পারে না। তো ওরা যে গাড়িটা দেখছিল সেই গাড়িটা ছিল একটা মাইক্রো গাড়ি, মানে আমাদের ওইখানে বলে, নর্থ আমেরিকাতে বলে এটা ভ্যান, ক্যারাভ্যান। সো ওই গাড়িটা যখন দেখছিল, এটা ছিল ডজ ক্যারাভ্যান এবং ফুললি লোডেড গাড়ি, মানে লোডেড মিনস ভিতরে অল ধরনের ইকুইপমেন্ট ভরা, একদম ব্যাক দেন, তখনকার সময় আমি বলছি। সো তাদের সাথে আমি কথা বলছি, আই সেড ডু ইউ লাইক দ্য কার, বোঝে না। তখন আমি ভাবলাম যে এদের সাথে এদের মতো আমার ইংলিশ করে কথা বলতে হবে। সরি, আমি এই জিনিসটা একটু হালকা কয়েকটা বলছি। আমি গাড়ির দিকে হাত দিয়ে লাইক, গুড, তখন তারা বলছে গুড। বাট ওই লোকটা আমাকে বলছে যে গো ইন, গো আউট, গো ইন, গো আউট, প্রবলেম।
এখন আমি আর এটা বুঝতে পারছি না, গো ইন গো আউট প্রবলেম। তখন ওকে আমি হাত দিয়ে ইশারা করলাম, কাম ইন মাই অফিস, কাম ইন মাই অফিস। তো ওকে নিয়ে আমাদের ক্লায়েন্টের জন্য একটা কনফারেন্স রুমের মতো থাকতো, সেখানে নিয়ে আপনি বসতে পারেন। ওকে নিয়ে বসলাম, একটা কাগজ আর কলম নিলাম আমি, নিয়ে আমি ওরা যেই বলে আমাদের আমাদের যেভাবে শিখাচ্ছে, এখন কোনো কথাই সে উত্তর দিতে পারছে না। আর আমি তো চাইনিজ বুঝিই না, আমি তাকে ইংলিশে বলছি। ফাইনালি আমি ওকে জিজ্ঞেস করলাম, হোয়াট গো ইন গো আউট। তখন আমি গাড়িটাকে আঁকলাম, একে আমি গাড়িটা যে শোরুম ওই গাড়ি রাখা আছে, আমি গাড়িটাকে একে ওকে দেখালাম, গুড কার ব্যাড কার, গুড কার। তখন আমি বললাম প্রবলেম। তখন সে আমার থেকে কাগজটা নিয়ে সে একটা ডোর আঁকলো, একটা বড় একটা দরজার মতো একটা আঁকলো, ইন প্রবলেম আউট প্রবলেম। আমি ইনস্ট্যান্টলি তখন বুঝে গেছি যে ওর পার্কিংয়ের কোনো প্রবলেম আছে মনে হয়। তখন আমি তাকে বললাম, ইউ ওয়ান এ ড্রাইভ, গো হোম, সি ইন আউট। তো তখন সে বুঝতে পেরেছে, ওকে ওকে। আমি তখন ওই গাড়িটাই বাইরে যেটা রাখা, আমি চাবিটা নিয়ে আমি ওইভাবে গাড়ির ভিতর পলিথিন থাকে, এটা আমাদের টেস্ট ড্রাইভ করতে পারি, এটা অ্যালাউ ছিল। আমি নিয়ে তাকে তার বাসা পর্যন্ত যাই, ডাউন টাউনে থাকতো। আমি দেখলাম সে যে বেসমেন্ট থেকে যে ঢালু জায়গাটার নামে, গাড়িটা তো উঁচা, যেটা আমরা মাইক্রো বলি, যেটা নোয়া বলেন, আলফার্ড বলেন, যেই ধরনের বলেন, আলফার্ডের মতোই ক্যারাভান ওরকম ছিল। যখন নেমেছে, নামার পর ওইটাই ছিল তার প্রবলেম। এটা কি মাপতে চাচ্ছিল যে আসলে ওটা কি বেসমেন্টের দরজার মধ্যে আটকে যায় কিনা, পার্কিংয়ে, যে বেসমেন্টের পার্কিংয়ে। আমি সাথে করে ফিতা নিয়ে গিয়েছিলাম, মেজারমেন্ট ফিতা। আমি তাকে মেপে দেখালাম, ওকে মিনিমাম 5 আঙ্গুল জায়গা আছে, গাড়ি যেতে পারে আসতে পারে। আর ওই গাড়িটা তাদের জন্য জরুরি ছিল, কারণ তাদের আরেকটা বাচ্চা হতে যাচ্ছে। এবং আমাকে যখন 2 সপ্তাহ ট্রেনিং দিয়েছিল, ওই 2 সপ্তাহ ট্রেনিংয়ের মধ্যে আমি প্রাইস যখন জানতে চেয়েছিলাম, আমাকে ওই ম্যানেজার পারপাসলি, লোকটা আমার জন্য হেল্প করেছিল, বাট আমাকে যাতে আমি না ঠিক করতে পারি, সে গাড়ির উপরে লেখা থাকে MSRP, ম্যানুফ্যাকচার্ড সাজেস্টেড রিটেল প্রাইস। এটা ম্যানুফ্যাকচার যে ফ্যাক্টরি থেকে বানানো ওই প্রাইস দিয়ে দেয়, কিন্তু যখন রিটেলরা হোলসেলাররা কিনে, এর থেকে আরো $7,000 বা $10,000 কমে এই গাড়িগুলি নেয় তারা তাদের মতো, কিন্তু অরিজিনাল প্রাইস আমাকে কোনদিন বলে নেই। আমি তাকে নিয়ে আসি, নিয়ে এসে তাকে বসাই, আবার তাকে অফিসে নিয়ে আসি। এসে তখন আমি বলি, ইউ লাইক, ওরা তখন মেরুন কালারের একটা গাড়ি পছন্দ করেছিল, ওর ওয়াইফ পছন্দ করেছিল। আচ্ছা, ইউ লাইক কার? ইয়েস। ইউ বাই? ইয়েস বাই। মানি? ইয়েস মানি। হাউ মাচ? তখন আমি বললাম যে ম্যানুফ্যাকচার সার্ভিস রিটেল প্রাইস, তখন মনে হয় অ্যাপ্রক্স, আমার ঠিক খেয়াল নেই, $25,000 থেকে $30,000 দাম ছিল ওই গাড়িটা অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয়। আমি ফুল টপ প্রাইসে আমি বিক্রি করি, কারণ আমার নিজেরও জানা ছিল না এটা আসলে প্রাইস কত। কারণ আমার কাজ ছিল যে এই প্রাইসটা যদি কাস্টমার রাজি হয়, আমি সেলস ম্যানেজারের কাছে নিয়ে যাবো, ও ডিলটা ক্লোজ করবে। কিন্তু সেলস ম্যানেজার তো বিরক্ত এদেরকে নিয়ে, সবাই বিরক্ত ফ্লোরের মধ্যে, শুধু আমি একজন যে তাদের সাথে আমি ডিল করছিলাম। হাউএভার, আমি যখন ডিল ক্লোজ করি, তাকে সে আমাকে $5,000 দিল, একটা ক্রেডিট কার্ড দিল 5,000, গাড়ি প্রায় সব দেখায় দিলাম, ডেলিভারি ওদের দরকার 2 দিনের মধ্যে। আমি বললাম, কেন 2 দিনের মধ্যে প্লেট নিতে হবে, নাম্বার প্লেট নিতে হবে, এগুলি করতে হবে, সবকিছু এটা আমারই করে দিতে হবে। আমাদের হেল্পার থাকে, হেল্পার আছে, ওই সময় থাকতো সবকিছু, কারণ মিনিমাম আমাদের 4 to 5 days ওয়ার্কিং ডেজ লাগে। আমি বলছি ওকে 2 days, আমার কথা লাগে সেলটা হোক। তার কাছ থেকে কার্ডটা নেই, সে বলে 5,000। আমি বললাম অনলি 5,000? অ্যাকচুয়ালি তখন কিন্তু আপনি $500 দিলেও কিন্তু আপনি গাড়ি বুকিং দিতে পারেন, আপনি ডেলিভারির সময় পেমেন্ট দিলে হবে। আমি অনলি 5,000 ব্রাদার। তখন বলে ওকে ওকে 10,000, আরেকটা কার্ড বের করে দিল, 2টা কার্ড থেকে 5 করে নিতে হলো। আমি যখন ভিতরে গেলাম, ওইখানে আমাদের অ্যাকাউন্টেন্ট থেকে, ওদের কাছে ক্রেডিট কার্ডটা নিয়ে যেতে হয়, ক্রেডিট কার্ড এবং সব কিছু ফর্ম ফিল আপ করে যখন আমি নিয়ে গেলাম, তখন বলে তুমি কোন গাড়ি বিক্রি করছো আমার অ্যাকাউন্টে? আমি বলে এই গাড়িটা। কোন প্রাইসে? বলে কি এই প্রাইস। ও চেক করে দেখে পুরা অরিজিনাল যে ম্যানুফ্যাকচারের প্রাইস, ওইটাতেই আমি বিক্রি করেছি। ও অবাক হয়ে গেছে, এবং অবাক হয়ে যাওয়ার পর বলকে, খান হোয়াট ইউ ডিড অ্যামেজিং জব। আমার পুরো বডির মধ্যে মনে হয় ইলেকট্রিফাই হয়ে গেল। অ্যামেজিং জব মিনস আমি তো সুপার জব করে ফেলছি। আমার ভিতরে একটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা পাওয়ার ভিতরে চলে আসছে। আমি ওই 5,000, 10,000 দুইটা কার্ড মিলে মানি রিসিট দিয়ে সবকিছু দিয়ে 2 দিন পরে আমি বলছি তুমি ডেলিভারি নিতে পারবা। এইটা শোনার পর
ওইখানে একটা বোর্ড থাকতো আমাদের শোরুমে, বিরাট একটা বোর্ড ছিল, ওইখানে লিখতে হতো গাড়ি কোন গাড়ি কে বিক্রি করছে নাম সহ। আমি আমার নাম সহ পুরাটা লিখলাম, সবাই তখন ক্ল্যাপ দিচ্ছিল। আমি পরের দিন যখন আসি অফিসে, আমি এসেই শুনি যে আমাদের প্রেসিডেন্ট মিস্টার বিল ব্র্যাক আমাকে ডেকেছে উপরে। আমি উপরে যাই মিস্টার বিল ব্র্যাকের কাছে। মিস্টার বিল ব্র্যাক আমাকে দাঁড়িয়ে আমার সাথে হ্যান্ডশেক করে এবং আমাকে বলে, কনগ্রাচুলেশন খান, ইউ ডিড এ ফেনোমিনাল ফ্যাবুলাস সেলস। এবং সে আমাকে একটা এনভেলপ দেয়, বলে দিস ইজ দ্য গিফট ফ্রম আওয়ার শোরুম অ্যান্ড ইটস ফর ইউ। এবং ওই গিফটটার মধ্যে $1200 ছিল। সেই $1200 আমার জীবনের লাইফটাকে ইউটার্ন নিয়ে দিয়েছে। এবং সেদিন থেকে আমি প্রমিস করেছিলাম যে আমি এখন থেকে সেলসে থাকব। এবং এই স্টোরিটা এই জন্য বললাম, সেলস আপনার সেলিং করে, ফলো আপ করে, কোল্ড কল করে বা লিড জেনারেট করে সবসময় সেলস হয় না। সেলসের ইম্পর্টেন্ট পার্ট হলো রিলেশনশিপ, এটা আপনারাও জানেন। আমার বাংলাদেশে বেশ কিছু কলিগরা আছে এবং আমি অনেককেই চিনি। একটা কোম্পানিতে বেশি দিন থাকে না, বিকজ তারা বলে এই কোম্পানি ভালো না, ব্যবহার ভালো না। আসলে আমরাই সেলস করতে পারি না। আমরা এখন কম্পিউটারের মতো সেলস করি। আমরা লিড জেনারেট করে দিবে মার্কেটিং টিম, লিড জেনারেট থেকে ওই থেকে আসবে, তারপর বলবে ম্যানেজারকে বা বসকে বলবে এই লিডগুলি ভালো না, এটা আমাদের ক্লায়েন্ট না, এটা আমাদের প্রসপেক্ট ক্লায়েন্ট না, এই লিড ভালো না। 20টা কল যদি আপনি পান দিনের মধ্যে, 11টাই নষ্ট হবে, 5টা ফোন ধরে না, আর 3-4টা যেটা থাকে ইন্টারেস্টেড না। এক্সকিউজ মি। সো আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। সেলসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টু ক্লোজ দ্য ডিল। আপনি যখন একটা ডিল ক্লোজ না করবেন, কারণ আমার ওই $1200 আমার লাইফে এই জন্য ইউটার্ন দিয়েছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি এই কোম্পানিতে রেভিনিউ ঢুকিয়েছি, আমার রাইট আছে, আমার পাওয়ার আছে। একটা অ্যাকাউন্টেন্ট অত পাওয়ার নাই, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অত পাওয়ার নেই, একটা সেলসম্যানের যা পাওয়ার আছে। বিকজ একটা কোম্পানির মালিক সে কোনোদিন সেলস করতে যেতে পারে না, এই জন্য তারা সেলস পার্সন হায়ার করে এবং আমরা সে সেলসটাকে নষ্ট করে দিই। আপনি সেলস করবেন, আপনার টাকা আর্ন করতে পারবেন। আমি এরকম অনেক সেলসম্যানরা দেখি যারা সেলসে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সারাদিন বাইরে ঘুরে, ক্লায়েন্ট মিটিংয়ে যায়, দুপুরবেলা বিকালবেলা এসে মাথা হাত দিয়ে টায়ার্ড হয়ে বসে থাকে, কোনো সেল নাই, মিথ্যা কথা বলে ম্যানেজারকে, মিথ্যা কথা বলে চেয়ারম্যানকে, এমডিকে, বাট দিন শেষে তাকে হান্ট করে যে আমি সেলস করতে পারি নাই। এটা তার দোষ না, এটা দোষ হলো একটা জায়গায়, যে যেই ক্লায়েন্টের কাছে যাচ্ছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি 5 লাখ টাকার বা 5 কোটি টাকার জিনিস বিক্রি করেন, আপনি সবসময় খেয়াল রাখবেন একটা ক্লায়েন্ট স্যাড থাকে, কিন্তু তার ড্রিম থাকে ওই প্রোডাক্টটা কেনার। আর আপনি হলেন মাঝখানে, আপনি হলেন ড্রিম ম্যাচ মেকার। আপনি ওই ড্রিমটাকে ম্যাচ করে দিবেন। আমরা অনেকে ভুল করি, অনেকে বলি বাজেট নাই। কাস্টমার কোনোদিন বাজেটের কথা বলে না। কাস্টমার আপনাকে কোনোদিন বলবে না আমার অ্যাকাউন্টে কয় কোটি টাকা আছে বা কয় লাখ টাকা আছে। আপনার তার ড্রিমের কাছাকাছি আপনার তাকে নিয়ে যেতে হবে। সেই জায়গায় যদি আপনি নিতে পারেন, আমি শিওর আপনার রেভিনিউর কোনো প্রবলেম হবে না। কারণ আমরা সেলসটাকে ভাবি যে একটা কোল্ড কলে আমরা অনেক কিছু, আমরা কোল্ড কলে অনলি নট ইভেন 10-20 সেকেন্ড টাইম থাকে। এরকম কোল্ড করে অনেকে, আমি কোল্ড কল করতাম অনেক। আমার নর্থ আমেরিকাতে আমি টেলিমার্কেটিংও করেছি, দেন আমি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ঢুকি, দেন আমি রিয়েল এস্টেটে ঢুকি। এখন আমি রিয়েল এস্টেটই আমি সবসময় করি। বাট আমার কাছে প্রোডাক্ট ইম্পর্টেন্ট না, আমাকে যেই প্রোডাক্টই দিবেন, আমার কাছে যেই প্রোডাক্ট আনেন, আই উইল সেল ইট ইফ ইটস এ অরিজিনাল বায়ার, এবং তার ভিতরে যে ডিজায়ার থাকে, ড্রিম থাকে, স্বপ্ন থাকে, আমি তাকে বিক্রি করবো। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। বাট আপনাদের ভিতরে এই কনফিডেন্সটা থাকতে হবে। কাস্টমারকে রিড করতে হবে, কাস্টমার মাথার ভিতরে কি চলতেছে বুঝতে হবে। কারণ আপনাকে সে কোনোদিন চেনে না। আপনার বয়স যদি 30 বছর হয়েছে থাকে, তাহলে 20-25 বছর পর একটা মানুষকে আপনি প্রথমবার দেখেছেন, তার পকেট থেকে টাকা বের করা ইটস নট ইজি, বাট ইট ইজ এ ইজি ফর এ সেলসম্যান। ইফ ইউ আর রিয়েলি কোর সেলসম্যান, আপনি যদি প্রপার সেলসম্যান হন, প্রপার যদি হোমওয়ার্ক করে থাকেন,
আপনি পারবেন। আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলে দিব কিভাবে ডিল ক্লোজ করবেন। ডিল ক্লোজ করা ইটস এ ভেরি ইজি জিনিস। ডিল ক্লোজ করতে লাগে অনলি 5 to 10 মিনিটস। প্রসেসিংগুলি অনেক ব্যাপার। ডিল ক্লোজ করতে লাগে। আমার ডিল অনেকে আগে ক্লোজ করতো। আমি আমার ডিল এখন থেকে আমি করি, কোনোদিন করি না। আমার অনেক কলিগরা জানে যারা সব কিছু কমপ্লিট করে আমার রুমে নিয়ে আসতো, ডিল আমি ক্লোজ করতাম। কিন্তু আমি কোনোদিন ক্লায়েন্টের সাথে মিনিমাম 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা কথা বলতাম অন্য ব্যাপার নিয়ে, বিজনেস নিয়ে, মুভি নিয়ে, ফ্যামিলি নিয়ে, বাচ্চার পড়াশোনা নিয়ে, নেইবারহুড নিয়ে, সব কিছু নিয়ে। যখন একটা জায়গায় চলে আসি তখন আমি বলি যে ফাইনালি আমার যে ম্যানেজার বা আমার সেলসম্যান যে আছে সে অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে, সো হাউ মাচ ইউ আর গোয়িং টু পুট এ ডাউন পেমেন্ট। কারণ তার সাথে আমি রেপো তৈরি করে ফেলেছি, তার সাথে আমি রিলেশনশিপ তৈরি করে ফেলেছি। ট্রানজ্যাকশন কোনোদিন আগে আনবেন না, ট্রানজ্যাকশন সবসময় শেষে আনবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আমার যদি নেক্সট ভিডিও আপনারা দেখতে চান যে কিভাবে ডিলটা ক্লোজ করবেন, ওই স্টেপগুলো কি, আমি আপনাদের আগামী ভিডিওতে আপনাকে দিব। ভালো থাকবেন সবাই, টাটা।